শেখ হাসিনাও তো আপনাদের চেয়ে ভালো ছিল। আমাদের এই সিস্টেমে করাপশন কোনো বাই প্রোডাক্ট না, করাপশন ইজ দি সিস্টেম। সংসদে গিয়ে 3 জনের ইনপুট নিয়ে প্রধানমন্ত্রী এটুকু বলতে পেরেছিলেন যে না, আমরা টাকা ছাপাবো না। তারা আপনার টাকা ছাপিয়ে হচ্ছে ফ্যামিলি কার্ডের বিলাসিতা করবে। আবার আসিব ফিরে ব্যাংকের তীরে। নির্বাক চলচ্চিত্র প্রধানমন্ত্রীর প্ল্যান। তারা প্ল্যানের কথা বলছেন না। ম্যাক্রো ইকোনমিক কোনো প্রবলেম হয় না বিএনপি ক্ষমতায় আসলে। অলরেডি 2 মাসে আপনারা লেজে গোবরে করে ফেলেছেন ম্যাক্রো ইকোনমিতে। আমাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, একটা প্রাণপণ মিথ্যা আদর করে প্রেম যার সাথে করা সেটা কিন্তু ইন্টারিম করেছে, এবং তার ফলো আপ এই যে আমরা বিশেষজ্ঞদের আলোচনার মধ্যে পাচ্ছি যে তাদের যে হিস্টোরিক টাস্ক ছিল এটা তারা করতে পারে নাই। শুধু সেটা না, তারা সেটা বুঝতেই পারে নাই। এটা হচ্ছে প্রবলেম। এখন যাই হোক, আমি খুব অল্প কথায় বলি যে আমি ইদানিং এই সমস্ত কঠিন আলোচনায় একটু হালকাভাবে শুরু করাটা ভালো। আপনারা একটা গল্পের কথা জানেন যে শিয়ালের কাছে মুরগি তার বাচ্চাদের বর্গা দেয় যেন শিয়াল তাকে এডুকেট করে। এখন মাঝে মাঝে যখন মা দেখতে যায় একই বাচ্চাকে বারবার দেখায়। হ্যাঁ, তো আমাদের যেটা মুশতাক ভাই বলছিলেন, আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট কিংবা সিস্টেম এটাও করতে পারছে না যে আস্থার জন্য জনগণকে যে একই বাচ্চাকে বারবার দেখাবে। অনেক বাচ্চা তো সে খেয়ে ফেলেছে, কিন্তু একই বাচ্চাকে যে বারবার দেখাবে এটাও কিন্তু সে দেখাতে পারছে না। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এখনকার প্রবলেম। আর এই ক্রাইসিসের কথার ব্যাপারে আমার মনে হয় যে আপনারা জানেন যে ওই যে কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো হোয়াট ইজ ক্রাইসিস ফর আওয়ার পিপল ইজ প্রফিট ফর দি এসালম। এবং এই এসালম তো আমি কোনো ব্যক্তি হিসেবে বোঝাচ্ছি না, এসালম ইজ দ্য সিস্টেম। আমাদের এই সিস্টেমে করাপশন কোনো বাই প্রোডাক্ট না, করাপশন ইজ দ্য সিস্টেম। এবং এসালম হচ্ছে, আমি ওই ফাহিম ভাইকে দেখাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যাংকে যিনি এখন মুখপাত্র, তিনি বলে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এসালমরা ফিরতে পারবেন কিনা। এই যে 1818 ক যে বিধানটা যুক্ত করা হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে, এর মধ্য দিয়ে যে উদ্দেশ্যে ওই ইন্টারিমকে যতই গালাগালি করি, তবু মনসুর সাহেব যে উদ্দেশ্যে এই অধ্যাদেশটা প্রণয়ন করেছিলেন সেটার ভেরি লজিক বদলে দেওয়া হয়েছে। মানে উদ্দেশ্য ছিল হচ্ছে এই ক্রুক এবং এই লুটেরাদেরকে আটকাবো। এখন এই 18 ক যুক্ত করার মধ্য দিয়ে বিএনপি সরকার যে কাজটা করলো সেটা হচ্ছে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফেরত নিয়ে আসা। এবং এখানে দেখবেন খুব সুন্দর একটা কথা বলা আছে যে মুশতাক ভাই এতক্ষণ বলছিলেন কিন্তু যে নট নেসেসারিলি তারাই ফিরে আসবে, কিন্তু তারা তো তাদের নামে এই মানে কুকর্মটা করে নাই, তারা বিভিন্নভাবে বেনামে করেছে। এবং এখানে দেখেন বলেছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপযুক্ত বিবেচিত ব্যক্তি। এটাই হচ্ছে সেই ব্লার জায়গা যেখানে এসালমরা বেনামে ঢুকবে। আপনারা জানেন যে এসালম, ওবায়দুল কাদের বলতেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। এসালমেরও কিন্তু আরেক নাম মাসুদ। তো এসালম যদি মাসুদ নামে আসে আপনি কি করবেন? তাকে তো আটকানোর কোনো রাস্তা নাই। তো এই কারণেই হচ্ছে আপনি দেখবেন যে এবং আরও যেটা ভয়ঙ্কর সেটা হলো যে বিএনপি সরকার কিন্তু এই অধ্যাদেশটাকে পাশই করতে চায় নাই। আপনারা জানেন যখন অধ্যাদেশগুলো এবং আমাদের কাছে তাদের সংসদীয় বিশেষ কমিটির রিপোর্টগুলো আছে, সেখানে পরিষ্কার বলা আছে এই অধ্যাদেশটাকে ল্যাপস করে দিতে হবে, মানে সরাসরি মানে সংসদে না তোলার মধ্য দিয়ে বাতিল করে দিতে হবে। তারপর কি ঘটলো যে তারা এই আইনটা করলো, সেটা হচ্ছে এখানে বাদ সাধলো IMF। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী এবং ঋণ খেলাপি তো বলা যাবে না, এখন উনি সম্মানিত গভর্নর সহ যখন যে 14 সদস্যের একটা দল গেল IMF-এ, তখন তাদেরকে এই ব্যাপারেই প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার সাথে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক খুব গভীরভাবে যুক্ত ছিল, ফলে তারা ইনস অ্যান্ড আউটস জানে। তারা জিজ্ঞেস করেছে যে আপনারা এটা বাতিল করে দিচ্ছেন কেন? তখন যেহেতু আমার লোন লাগবে, লোনের জন্য তারা তখন রাতের অন্ধকারে, যেটা এই পলিটিক্যালি বসানো যে গভর্নর তার বাংলাদেশ ব্যাংকও আপত্তি করেছিল যে না, এই ধারাটা যুক্ত করাটা ঠিক হবে না, কিন্তু সকালবেলা এসে দেখা গেছে কোনো ধরনের আলোচনা ছাড়া এই ধারাটা যুক্ত করা হয়ে গেছে, কারণ আমার লোন লাগবে। এখন লোন তারা পায় নাই। কেন পায় নাই? কারণ ওই যে আপনি শিয়াল যেমন মুরগিকে একই বাচ্চা বারবার দেখায়, আপনি একবার জনগণকে ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন, আরেকবার জনগণকে কৃষক কার্ড দেখাচ্ছেন, কিন্তু আসলে তো আপনার টাকা নাই এবং আপনার লোন লাগবে, কিন্তু সেই লোন আপনি পান নাই। কেন? কারণ আপনার রেভিনিউ কালেকশনের, তারা বলেছে রেভিনিউ কালেকশনের শোচনীয় মানে পুয়ার পারফরমেন্স বাংলাদেশের। অন দ্য আদার হ্যান্ড আপনি শুধু একের পর এক ব্যয়ের উইন্ডো খুলছেন। আপনি জানেন যে ফ্যামিলি কার্ড নিয়ে আপত্তি করেছে IMF, সেই ফ্যামিলি কার্ডের প্রচার এবং প্রসারের জন্য 412 কোটি টাকার অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 412 কোটি টাকা তারা শুধু বিলবোর্ড এগুলোতে খরচ করবে। আমাদের মনে পড়ে গেল যে শেখ হাসিনাও তো আপনাদের চেয়ে ভালো ছিল। শেখ হাসিনা 100 কোটি টাকা বাজেট রেখেছিল মুজিব বর্ষে, আপনারা 412 কোটি টাকা শুধুমাত্র আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য করবেন। কৃষককে আপনারা কৃষক কার্ড দেবেন, অন দ্য আদার হ্যান্ড কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। মানে এটা একটা তামাশা ছাড়া আর কি, যে বছরে তাকে আপনি 2500 টাকার একটা সলিমবুজ দিচ্ছেন, কিন্তু কৃষক আসলে যে আপনার ইশতেহারে বলা আছে যে ন্যায্য মূল্য দেবো আমরা কৃষককে, সেই কৃষককে আপনি তার উৎপাদন খরচের চেয়ে কম তার কাছ থেকে কিনছেন, চাল, গম এবং ধান কিনছেন।
তো এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের ব্যাপারে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা বিএনপি সরকার প্রথমত করতে চায় না, কিন্তু আইএমএফের চাপে করেছে, কিন্তু আবার যেহেতু করতে বাধ্য হয়েছে এমন একটা ধারা এখানে যুক্ত করেছে যেন ওই এস আলম মাসুদ হয়ে ফিরতে পারে, আবার আসিব ফিরে ব্যাংকের তীরে। তো এস আলম যেন আবার ব্যাংকের তীরে ফিরে আসতে পারে মাসুদ নাম হয়ে, সেই ব্যবস্থা তারা করে দিয়েছে। এবং এস আলম হচ্ছে মানে এইটা বাই প্রোডাক্ট না এই 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 সিস্টেমের, যেটা মুশতাক ভাই বলেছেন যে 95 জন ভালো 5 জন খারাপ, এস আলমই এই সিস্টেম। এস আলম আল্লাহ পাকের দরবারে জন্ম নিচ্ছে এবং বিএনপি সরকার এটা সেলিব্রেট করছে। এবং তার যে এত প্রেম, আপনারা দেখেছেন যে তাদের একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার দেশে ফিরে এসে প্রথম যে গাড়িতে উঠেছেন সেটা হচ্ছে এস আলমের গাড়িতে। এগুলো সব ইন্টারকানেক্টেড। তো এখন আমার ধারণা যে দুই মন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা আছে কে কত ঘনিষ্ঠ এস আলমের, এটা এবং দুজনই চিটাগাংয়ের মানুষ, একজন অর্থমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কে কত ঘনিষ্ঠ। একজনের ব্যাপারে গুঞ্জন আছে তার নিজের ছেলেকে এস আলমে বসান নিয়মিত, এবং এখন ফ্যামিলি কার্ড তারা দিচ্ছেন, কিন্তু এই ফ্যামিলি কার্ড কিন্তু মূলত দেওয়া হচ্ছে বিসিবিতে, আপনারা খেয়াল করছেন। রিয়েল ফ্যামিলি কার্ড ইজ ইন বিসিবি, যে স্থায়ী কমিটির 3 জন সন্তানকে ওই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে না বিসিবিতে, আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এই নেপো কিডসদের একে এস আলমে বসানো হবে, আবার হলো বিসিবিতে দেওয়া হবে। এটাই হচ্ছে বিএনপি সরকারের এবং আমাদের নির্বাক চলচ্চিত্র প্রধানমন্ত্রীর প্ল্যান। তারা প্ল্যানের কথা বলছেন না, তো এটাই হচ্ছে প্ল্যান। উনি সংসদে মুখে হাত দিয়ে বসে, মুখে রুমাল চেপে বসে থাকবেন, কিন্তু এদিক দিয়ে এই পুরনো যারা লুটেরা আছে তারা ফিরে আসবে। এটাই হচ্ছে তারা পরিকল্পনা করেছে। একটা জিনিস কিন্তু আলাপ হচ্ছে না, এটা নিয়ে আমি শেষ করি। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ নিয়ে অনেক হইচই হচ্ছে, এবং সঙ্গত কারণে আজকের প্রোগ্রামের শিরোনাম হচ্ছে আপনার আবারও কি ঝুঁকির মুখে পড়লাম, খুব সফট শিরোনাম, কিন্তু আসলে তো মরার উপর খাড়ার ঘা। যে এটা আজকের পারফেক্ট শিরোনাম হতো যে মরার উপর খাড়ার ঘা এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের মধ্য দিয়ে। তার চেয়ে ভয়ঙ্কর যেটা, সেটাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025, এটা নিয়ে আমি খুব একটা আলোচনা করতে দেখি না, কোথাও আলোচনা হচ্ছে না। যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025, যার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংককে এই ধরনের ক্ষেত্রে, এই যে মার্চ মাসে, শুধুমাত্র মার্চ মাসে সরকার 20,000 কোটি টাকা ছাপিয়েছে। সংসদে গিয়ে 3 জনের ইনপুট নিয়ে প্রধানমন্ত্রী এটুকু বলতে পেরেছিলেন যে না আমরা টাকা ছাপাবো না। আর অর্থমন্ত্রী পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে না আমরা অর্থ ছাপানোটা, টাকা ছাপিয়ে ইয়ে করাটা আমাদের পলিসি না, আমরা বিনিয়োগ বান্ধব, অনেক সুন্দর সুন্দর কথা। কিন্তু তারা কিন্তু 20,000 কোটি টাকা ছাপিয়েছে মার্চ মাসে। এখন বাংলাদেশ ব্যাংক অর্ডারটা এই জন্য জরুরি ছিল যে তারা গভর্নমেন্টকে এটা বলবে যে নো ইউ কান্ট। কিন্তু আপনি যদি আপনার অতীত জুনিয়র কলিগকে বাংলাদেশ ব্যাংকে বসান, তাহলে তো সে এটা বলতে পারবে না। ফলে ওই অর্থনীতিতে এটা খুব কমন কথা, যারা ম্যাক্রো ইকোনমিক্সের 101 পড়েছে, যে 1 টাকা আপনি ইনজেক্ট করলেন মানে এটা 5 টাকা তৈরি করবে। ফলে এটা হবে ওই দুধের মধ্যে পানি ঢালার মতো ব্যাপার, মানে আপনার মনে হবে পরিমাণ অনেক বেড়েছে কিন্তু আসলে পুষ্টিগুণ নাই। তো এই ব্যাংক অর্ডারটা এই জন্য দরকার ছিল, যে ব্যাংক অর্ডারটা তারা করলো না। ব্যাংক অর্ডার 2025 করলে বাংলাদেশ ব্যাংক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হতো, এবং সরকারের যে পলিটিক্যাল খেয়ালখুশি, সেই পলিটিক্যাল খেয়ালখুশিতে তারা একটা বাদ সাধতে পারতো। কিন্তু এটা কোনো সরকারই চায় না। তারা এখন ওই গরিবের ঘোড়া রোগের মতো তারা আপনার টাকা ছাপিয়ে হচ্ছে ফ্যামিলি কার্ডের বিলাসিতা করবে। এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 নিয়ে আরও বেশি কথা বলেন। আপনারা আপনাদের ইশতেহারের মধ্যে বলেছেন অর্থনৈতিক সংস্কার কমিশন করবেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, সুশাসন তৈরি করবেন। সেগুলো কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি আপনারা টাকা ছাপাচ্ছেন সমানে, এবং টাকা ছাপানোর মাধ্যমে আপনাদের ক্রাইসিস, আপনাদের তৈরি করা ক্রাইসিস। এখানে তো আজকে জ্বালানি নিয়ে আমরা কথাই বলতে পারবো না যে কীভাবে জ্বালানি খাতের ক্রাইসিসটা, এটা টোটালি, আমি এটা খুব মানে দায়িত্ব নিয়ে বলেছি যে এটা একটা স্ক্যাম তৈরি করা, সরকারের দ্বারা তৈরি করা একটা স্ক্যাম। তো এই পুরো সংকটটা তৈরি করা আপনাদের, যার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটার ধানি টানতে হবে বাংলাদেশের মানুষকে এই টাকা ছাপানোর কারণে। এখন আপনাদের এইটাই হচ্ছে আপনাদের অর্থনৈতিক নীতি, যে লুটেরাদেরকে আবার কামব্যাক করার সুযোগ দেবেন, টাকা ছাপাবেন এবং ফ্যামিলি কার্ডের ফুটানি করবেন। তো বিএনপি সরকারকে আমরা এটা বলতে চাই যে আপনারা কিন্তু অতীতে ক্যান্সার জন্ম দিয়েছেন, আপনারা অতীতে শনি রাখরা জন্ম দিয়েছেন। এখন এই 2026 সালে এসে ওই 2006 সালে পড়ে থাকা যে শিক্ষামন্ত্রী, কি খবর, ভালো তো, পড়াশোনা করো তো, নকল আর হবে না, তো উনি তো এটা বুঝতেই পারছেন না যে এখন আর সেই সমস্যায় নাই আমাদের। এবং এটা শুধু শিক্ষামন্ত্রীর সমস্যা না, এটা পুরো সরকারেরই প্রবলেম। তারা 2001-06 মধ্যে পড়ে আছে। এটা বলে শেষ করি যে অর্থমন্ত্রী খুব গর্বের সাথে বলেছেন সংসদে যে ম্যাক্রো ইকোনমিক কোনো প্রবলেম হয় না বিএনপি ক্ষমতায় আসলে। অলরেডি 2 মাসে আপনারা লেজে গোবরে করে ফেলেছেন ম্যাক্রো ইকোনমিতে, টাকা ছাপাচ্ছেন, এবং যখন বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তখন আপনারা স্টেবল রাখার ফুটানি দেখিয়েছেন। এখন যখন বিশ্ববাজারে দাম কমেছে তখন আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন। কেন? কারণ এতদিন যারা হোর্ডিং করে রেখেছে, মজুত করে রেখেছে, তারা এখন এগুলো বেশি দামে বিক্রি করবে, তাদেরকে আপনারা এই সুযোগ করে দিয়েছেন, এবং তারা আপনাদেরই লোক। এইগুলো করার মধ্য দিয়ে, যেটা নাওমি ক্লেইন শক ডক্ট্রিন বইয়ের মধ্যে বলেছেন, যে যেটা আসলে ক্রাইসিস পিপলের জন্য সেটা হচ্ছে প্রফিট। এই যে এই ক্রুক পলিটিশিয়ান এবং ক্রুক যারা বিজনেসম্যান এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যারা আছে, তারা হাজার হাজার কোটি টাকা অলরেডি কিন্তু
মানে মুনাফা করে ফেলেছে এই ক্রাইসিসের মধ্য দিয়ে।